কিছু টার্ম আছে সেইগুলাকে কিভাবে প্রয়োগ করে আপনি আপনার যথাযথ আনসারটা বুঝতে কিভাবে আপনাকে সহায়ক হবে, এই বিষয়গুলোকে যদি আত্মস্থ করা না যায় তাহলে কিন্তু বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষাতেই আপনি খারাপ করার সুযোগ রয়েছে। কারণ আমরা দেখেছি গত পরীক্ষায় যারা এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, ধরেন 50,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন, তার মধ্যে 13,000 বা 12,000-এর মতো পরীক্ষার্থী শুধুমাত্র এমসিকিউ পরীক্ষায় পাশ করেছেন, যার সিংহভাগই এমসিকিউ পরীক্ষায় ফেল করেছেন। পরবর্তীতে দেখা যায় রিটেন পরীক্ষায় অর্ধেকের মতো পাশ করেছেন এবং ভাইভাতে অনেকেই পাশ করেছেন। তাই প্রথম যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটায় যথাযথভাবে আনসার করা এবং প্রশ্ন বোঝার যে টেকনিকটা রয়েছে, সেখানে যেরকম ইংরেজি বাংলা মিক্সড প্রশ্ন আসছে, সেটাকে কিন্তু বোঝার একটা দক্ষতা অর্জন করা উচিত। তাই আমি মনে করি একটা কোর্সের সাথে যদি কেউ নিজেকে ইনভলভ করে রাখতে পারেন, নিজেকে জড়িয়ে রাখতে পারেন, পাশাপাশি নিজের পড়াশোনাকেও নিজে চালিয়ে যান এবং কঠোর পরিশ্রম করেন, তবেই কিন্তু আপনি বার কাউন্সিল পরীক্ষায় সফল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তাই আমার রিকোয়েস্ট থাকবে, যারা নিজেরা প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে তো আমি ওয়েলকাম জানাবো। পাশাপাশি আপনারা যদি পারেন যে কোনো একটা এমসিকিউ পরীক্ষার কোচিং বা যে কোনো অনলাইন প্রোগ্রামের সাথে নিজেকে সম্পৃক্ত করুন, তাহলে নিজের প্রিপারেশন নেওয়াটা যথাযথ হবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। জি রোশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা অংশগ্রহণ করবেন, জাস্ট আমরা আগামী কয়েকদিনে 3-4টির মতো জাস্ট ডেমো ভিডিও আপলোড করব। তারপরে জাস্ট সংক্ষেপে আমরা 2 মিনিটে কিছু বলে দিতে চাই যে আসলে আমাদের পড়ানোর টেকনিকটা হচ্ছে, যখন আপনি সাক্ষ্য আইন পড়বেন 167টা ধারা আপনি সেকশন হিসাবে পড়লে আপনার জীবনেও মনে থাকবে না। আর মুখস্থ বিদ্যা আপনি বেশি দিন রাখতে পারবেন না, কারণ আপনি যখন এমসিকিউ পরীক্ষা দিতে যাবেন মাথায় একটা টেনশন থাকবে, সময় স্বল্পতা থাকবে অসংখ্য কারণবশত। তো এজন্য যেমন আমরা সাক্ষ্য আইনটা 1 নম্বর সেকশন থেকে পড়া শুরু না করে আমরা যদি আমাদের 56 সেকশন থেকে পড়া শুরু করি, যে আপনাকে কি প্রমাণ করতেই হবে না, যেটা আপনার পড়ারই দরকার নাই, আপনি জানেই নিলেন, অযথা সেটা আপনার ঘাড়ে বোঝা হিসাবে গ্রহণ করার দরকার নাই। তো যখন আপনি সাক্ষ্য আইনের 56, 57, 58 ধারা পড়বেন, সেখানে বলতেছে যেটা আপনার প্রমাণ করার দরকার নাই। দুটো জিনিস বলতেছে, একটা হচ্ছে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, যেটা বিচারকের দায়িত্ব, আদালতের দায়িত্ব, তারা দেখবে, আপনার টেনশন নেওয়ার দরকার নেই। আরেকটা হচ্ছে যেই কোনো অ্যাডমিটেড ফ্যাক্ট, যখনই কোনো পক্ষ কোনো কিছু স্বীকার করে নিবে যে হ্যাঁ একটা চুক্তি হয়েছিল, হ্যাঁ একটা দলিল হয়েছিল, আমার কাছে সে টাকা পাবে, এই জিনিসটা আপনার প্রমাণ করার দরকার নাই। তো এই যে 3টা সেকশন আপনি 2 মিনিটে কিন্তু আপনার সারা জীবন মনে থাকবে যে আপনি যে এই জিনিসটা প্রমাণ করবেন না। তো আরো কিছু জিনিস আছে, যেমন আমরা স্ট্যাপল জানি, যেমন সাক্ষ্য আইনে যখন আপনি স্ট্যাপল পড়তে যাবেন, সেখানে বলা হচ্ছে যে যেই জিনিসটা আপনি একবার স্বীকার করবেন সেটা অস্বীকার করতে পারবেন না। যে 115, 16, 17 এই 3টা সেকশন এই কথাটাই বলতেছে। তো আপনি যখন এইরকম প্রসেস করে পড়বেন, আপনার কিন্তু অযথা মাথার মধ্যে বার্ডেনটা আসবে না। তারপর যদি আমরা পড়ি যে আসলে আপনি যেই প্রমাণের দায়িত্বটা কার হবে? আপনি কি সারা দুনিয়া প্রমাণ করবেন? আদালতে মামলা করলে সারা দুনিয়া প্রমাণ করবেন? জমি আপনার, দখল আপনার। আরেকজন বলতেছে না ভাই জমি আপনার। আপনি দলিল দেখান, আপনি কিভাবে মালিক হইলেন? সাক্ষ্য আইন বলতেছে যে না, যে দাবি করবে সেই প্রমাণ করবে। আপনি যখন 101 ধারা পড়বেন, বলবে যে যিনি একটা দলিলের অস্তিত্ব, ঘটনার অস্তিত্ব আছে বলে আদালতে মামলা করে প্রতিকার চাইবে, তাকেই প্রমাণ করতে হবে। 102 ধারা বলতেছে কি, যদি কোনো পক্ষ যদি প্রমাণ না দেয়, আদালত যদি রায় দেয়, যে পক্ষ হেরে যাবে তাকেই প্রমাণ করতে হবে। 103 ধারাও এরকম একটা কথা বলে, আপনি যদি একটা পার্টিকুলার বিষয় সম্পর্কে আদালতকে বিশ্বাস করাইতে চান, সেটা প্রমাণের দায়িত্ব আপনারই। তারপরে 104 ধারা এবং 105 ধারা যদি আমরা দেখি, সেক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলা আছে। এটা ছাড়া 106 যখন আপনি 7 দেখবেন এবং 8 পড়বেন, 7 এ বলতেছে একটা ব্যক্তি যদি জীবিত 30 বছর পর্যন্ত যদি কেউ যদি শুনে, একজন ব্যক্তি যদি 25 বছর আগেও শুনে, আমরা বলবো সে জীবিত। কিন্তু যে বলবে না সে তো মৃত, তাকেই প্রমাণ করতে হবে। অর্থাৎ জীবিতের ধারণা 30 বছর। কিন্তু কেউ যদি বলে না উনি তো মারা গেছে, তাহলে আপনারই দায়িত্ব যে মারা গেছে আপনি ডকুমেন্ট দেন, তার ডেথ সার্টিফিকেট দেন, সাক্ষী দেন কবে কিভাবে মারা গেল। তো 108 ধারা আবার রিভার্স কথা বলে কি, যে 7 বছর যদি কাউকে না শোনা যায় আমরা ধরে নিব মৃত। এখন কেউ বলবে যে না সে তো জীবিত, সে তো আমি দেখছি। তো আপনি প্রমাণ করেন কোথায় দেখছেন, কিভাবে দেখছেন। তো এইরকম ভাবে আমাদের বুঝতে হবে। 110 ধারা যখন আপনি পড়বেন, বলতেছে যে যিনি মালিকানা অস্বীকার করবে, যে জমি আপনার না, দলিল দেখান, এই কথা বলতে পারবে না। আপনি বলতেছেন জমি আমার না, আপনি প্রমাণ করেন। 110 ধারা কিন্তু আমাদের ওই কথাটাই বলে। আবার আমরা যদি জাস্ট একটু পিছিয়ে যাই, 109 ধারা
এটা ছাড়া আরেকটু যদি সামনে যাই ১১১ এবং ১১২, এই জিনিসগুলো যখন আপনি কিওয়ার্ড কি বলতেছে সেটা যখন আপনি মনে রাখবেন, আপনার অযথা কিন্তু বার্ডেন হবে না। তো যাই হোক, আমাদের ভূমি বিষয়ক কোর্সগুলাতে যারা অংশগ্রহণ করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আগামী যে আমাদের শুক্রবার ২০ তারিখ থেকে যে বার কাউন্সিলের যে বিষয়ভিত্তিক কোর্সে যারা অংশগ্রহণ করবেন, আশা করি তারা সেখানে বুঝতে পারবেন যে একটা আইনকে আপনাকে কিভাবে পড়তে হবে। নরমালি আমরা একটা কথা বলি, আপনি বার কাউন্সিলে পরীক্ষা দেন আর না দেন, ৫ টা জিনিস আপনি আইন পড়ার ক্ষেত্রে মাথায় রাখবেন। এটা সবার জন্য কার্যকর। না হলে আপনি একজন সাধারণ ব্যক্তি হিসাবে আইন পড়েও কিন্তু ভুল করবেন। কারো সাথে আপনার ঝগড়া হবে। এর কারণ যেটা, আপনি হয়তো একটা সেকশন উল্লেখ করতেছেন, আদালত অলরেডি সেই সেকশনটাকে রহিত করে দিছে। আপনি একটা সেকশন উল্লেখ করতেছেন, অন্য আইন দ্বারা সেই সেকশনটা রহিতকরণ করা আছে। তো এজন্য আমরা বলি, যখনই আইন পড়বেন ১ নাম্বার সেকশনটা আপনি পড়বেন, সেখানে আপনি ৩ টা জিনিস পাবেন। যে এই আইনটার নামটা কি, আইনটা কোথায় প্রযোজ্য, কোন সম্প্রদায়ের উপর প্রযোজ্য, আইনটা কবে থেকে প্রযোজ্য, এটা আপনাকে জানবে ১ নাম্বার যে সেকশন এটা পড়লে। ২ নাম্বারে কিছু ডেফিনেশন সংজ্ঞা দেওয়া থাকে। এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে প্রতিটা আইনের জন্য যে শব্দ ব্যবহার করা হয়, এটা কিন্তু পৃথক, পৃথক। অর্থাৎ আমরা যদি আপনাকে বলি যে সম্পত্তি জিনিসটা কি? আপনি দেখবেন রেজিস্ট্রেশন আইন সম্পত্তি একটা বলে, ট্রান্সফার অফ প্রপার্টি একটা বলে, আমাদের সংবিধান সম্পত্তি কি একটা কথা বলে। তো এইজন্য সংবিধানের সম্পত্তির যে সংজ্ঞা সেটা রেজিস্ট্রেশন আইনে প্রয়োগ করলে কিন্তু হবে না। কারণ রেজিস্ট্রেশন আইনে সম্পত্তি কাকে বলে? যেমন আমরা জানি সম্পত্তি হস্তান্তরের জন্য দলিল করা প্রয়োজন। এখন আপনি কি করবেন? আপনি শুধু আপনার যে জমির উপরে যে ফসলটা উৎপন্ন হচ্ছে, জমির উপরে যে ঘাসগুলা আছে এগুলো যদি বিক্রি করেন, এর কি দলিল করবেন কি করবেন না? এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন ডেফিনেশন পড়ে আপনি বুঝবেন যে এই আইনের জন্য সম্পত্তি সংজ্ঞাটা কি? তখনই কিন্তু আপনার বুঝে আসবে। তো তারপরে আপনি যে কাজটা করবেন, যেকোনো আইন যখন পড়বেন আইনের মধ্যে কিছু সেভিং এবং রিপিল ক্লজ দেওয়া থাকে। যে এই আইনটা কোন, কোন আইনকে প্রভাবিত করবে না। আমরা যদি একটা কথা বলি, যে যখন আপনি লিমিটেশন অ্যাক্ট পড়বেন তার ২৯ নাম্বারে সেভিং দেওয়া আছে। বলা হচ্ছে তামাদি আইনটা ৪ জায়গায় প্রযোজ্য হবে না। কোথায় ৪ জায়গায়? ১ নাম্বারে তারা যে কথাটা বলতেছে যে চুক্তি আইনের ২৫ ধারায়, অর্থাৎ যেই চুক্তিতে কোনো কনসিডারেশন নাই সেখানে তামাদি আইন প্রযোজ্য না। বিশেষ কোনো আইনে যদি কোনো তামাদি দেওয়া থাকে সেটা আমরা ধরে নিব। খ্রিস্টানদের যে ডিভোর্স অ্যাক্ট আছে সেখানে তামাদি আইন প্রযোজ্য না। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আপনি যখন বুঝে পড়বেন তখনই কিন্তু আপনার বুঝে আসবে। আরেকটা জিনিস আমরা যেটা বলি যে আইনের ইফেক্ট, কোনো ওভাররাইডিং ইফেক্ট আছে কিনা। যেমন আমরা বিভিন্ন সময় দেখি যে মৃত ব্যক্তির টাকাটা কে পাবে? ইসলামিক আইন অনুযায়ী বন্টিত হবে, না যারা নমিনি থাকবেন তারা পাবে? তো যখন এইরকম ২ টা আইনের ক্লাশ যখন ঘটে, দ্বন্দ্ব যখন হয়, তখন আমাদেরকে দেখতে হয় আইনের মধ্যে কি লিখা আছে। যেহেতু ১৯৮৪ সালের পরে আইনগুলো বাংলায়, সেখানে স্পষ্ট একটা সেকশন থাকে যে আইনের প্রাধান্যতা। সেখানে যদি লিখা থাকে এই আইনটা কার্যকর হওয়ার পরে সকল আইনের উপর প্রাধান্য পাবে, তাহলে ওই আইনে যা লিখা আছে সেটা আমরা অনুসরণ করব। কিন্তু এইরকম ক্লজ যখন দেওয়া না থাকবে তখন কিন্তু আপনি এই আইনটা দিয়ে সবকিছু করতে পারবেন না। তো যখন আমরা জানি বাংলাদেশে শরিয়া ভিত্তিক পারিবারিক যে জিনিসগুলো, এগুলো ১৯৩৭ সালের আইন দ্বারা প্রযোজ্য হয়। কিন্তু ব্যাংক কোম্পানি আইন হচ্ছে আমাদের ১৯৯৪ সালের এবং একটা বিশেষ আইন। তো এজন্য ব্যাংক কোম্পানি আইনে নমিনি টাকা পাবে বলা আছে ১০৩ ধারায়। এজন্য টাকাটা নমিনিই পাবে। তো এইরকমভাবে কিন্তু আপনাকে আইনগুলো পড়তে হবে যে আইন সেভিং কি আছে, আইনে রিপিল কি আছে। কিছু, কিছু ক্ষেত্রে আপনি যখন দেখবেন একটা আইন তৈরি করে আরেকটা আইনের একটা সেকশনকে রহিতকরণ করা হয়। কিন্তু ওই সেকশনে সেটা রহিতকরণটা উল্লেখ করা হয় না। যেমন আমরা যখন রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন পড়ব, তার ৯০ ধারা বলতেছে আপনি ৩৭৫ বিঘা পর্যন্ত মালিক হইতে পারবেন। অথচ ১৯৮৪ সালের অর্ডিন্যান্স বলতেছে না, ৬০ বিঘার বেশি মালিক হইতে পারবেন না। যখন আপনি রাষ্ট্রীয় অধিগ্রহণ পড়ার পরে আপনি বুঝলেন ৩৭৫ বিঘা, যদি আপনার ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স জানা না থাকে আপনি কিন্তু ভুল করবেন। ক্লাশ হবে আইনের মধ্যে। তো এইরকম ভাবে আর সর্বশেষ যেটা, আদালতের কোনো নির্দেশনা আছে কিনা। যেমন আমরা ১৯১৩ সালের যে একটা আইন আছে ওয়াকফ সম্পত্তি নিয়ে, তার ৩ টা স্পেসিফিক যে সেকশন সেটা রহিতও হয়ে গেছে হাইকোর্টের আদেশে। কিন্তু আইনের বই খুললে আপনি সেগুলো কিন্তু পাবেন সেখানে। তো এর মধ্যে একটা বিশেষ যে সেকশন হচ্ছে যে ওয়াকফ
সম্পত্তি রিয়েল এস্টেট কোম্পানিকে দেওয়া যাবে কি যাবে না? হাইকোর্ট বলতেছে যে না, দেওয়া যাবে না। ওই যে সেকশনগুলো ইনক্লুড করা আছে এটা সংবিধান বিরোধী, ওইজন্য এটাকে রহিতকরণ করা আছে। তো এজন্য আপনাকে আইনের পাশাপাশি একটু চিন্তা ভাবনা করে বুঝতে হবে ওই আইন সম্পর্কে আদালতের কোনো নির্দেশনা আছে কিনা। আমরা জানি রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 96 ধারা একটা কথা বলে যে গ্রামের যে বাড়িঘর আছে এগুলো কি করতে হবে, আপনি রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে অগ্রক্রয় করতে পারবেন না। আদালত বলতেছে যে না, এগুলো আপনি অগ্রক্রয় করতে পারবেন। তো এর জন্য যেই কোনো আইন যখন আপনারা পড়বেন, এই জিনিসগুলো মাথায় রাখে যখন একবার পড়বেন, একটা আইন পড়ার আগেই ওই আইনের 30% আপনার মাথায় কিন্তু ঢুকে যাবে। বাকি 70% আপনাকে সেই আইন থেকে বের করতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি দেখা হবে এবং আমাদের অনলাইন কোর্সে আপনারা আরো কিছু শিখতে পারবেন। আজকে যারা অংশগ্রহণ করছিলেন, ইউটিউবে যারা লাইভে দেখলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।